কমছে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছর শেষে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে 24%, আর 16% কমেছে শিল্পের কাঁচামাল আমদানি। বিশেষজ্ঞরা বলছেন, ডলার ঘাটতি ও টাকার অবমূল্যায়নে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বিনিয়োগ কমার পাশাপাশি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা উদ্যোক্তাদের। নানা চ্যালেঞ্জের কারণে দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। এসব অনিশ্চয়তায় নেতিবাচক প্রভাব পড়েছে আমদানিতে। আবার বৈদেশিক মুদ্রা রিজার্ভও নাজুক অবস্থার কারণে বিদেশিরাও বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থ বছরে মূলধনী যন্ত্রপাতি আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে 24% কমেছে। আমদানি হয়েছে 266 কোটি ডলারের, আর শিল্পের কাঁচামালের আমদানি গত অর্থ বছরে কমেছে প্রায় 16%। উদ্যোক্তারা বলছেন, ডলার সংকট ও এনবিআরের অসহযোগিতার প্রভাব পড়েছে আমদানিতে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। বেশি ঝুঁকিতে পড়বেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমরা আসলে একটু শঙ্কিত, যারা মার্জিনাল অবস্থায় ছিলেন এসএমইদের মধ্যে, সিএমএসএমইর জন্য মার্জিনাল, শুধু স্মল না, মিডিয়াম এন্টারপ্রাইজেরা অনেকের পক্ষে আসলে হয়তোবা টিকে থাকাটা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে সমস্যাটা, বড় যে সমস্যাটা দেখা যাবে, সেই ক্ষেত্রে এনপিএল বেড়ে যাবে। পরিস্থিতির উন্নয়নে মুদ্রার বিনিময় হার সহ সময়োপযোগী নীতিগত সিদ্ধান্তের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থা নিতে হবে রেমিটেন্স বৃদ্ধির ওপর। ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশনের জন্য, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট গ্রোথে ওইটাকে মাথায় রেখে আমার যেই সেক্টরগুলায় ওভারঅল মার্কেট ডিমান্ড এখনও ভালো আছে, তার মানে গ্রোথ অপরচুনিটি এখনই আছে, সেই সেক্টরগুলোয় কিভাবে আমি ক্যাপিটাল মেশিনারি এলসি খোলাটাকে উৎসাহ দিতে পারি, সেটা আমার মনে হয় দেখতে হবে। শিল্পের প্রয়োজনীয় পণ্য আমদানি কমায় বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে নতুন সরকার। রোববার থেকে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে যথাক্রমে 121, 125 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মার্চ মাস থেকে এখন পর্যন্ত 5 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 2 বার দাম বাড়লেও কমেছে 3 দফা। এদিকে নতুন দামে প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা করছে। অকটেন, পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কম। এর কারণ হচ্ছে কি, যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব। এটা যদি মনে করেন যে 100 বা 100-র ভিতরে আসে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। তেলের দাম দুজো কমে আপনার মানুষের চলাচল করেও শান্তি পাইব, এমন ভাড়াও কমবো, ড্রাইভাররাও 2 টাকা বেতন নিতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম আরও কমানো দরকার। এটা করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি, এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে, বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন, আর চাহিদার প্রায় 75%ই ডিজেল। বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের খোলা বাজারে ডলারের দর স্থিতিশীল হয়ে আসছে। ব্যাংকের সঙ্গে কমেছে দামের ব্যবধানও। মানি এক্সচেঞ্জগুলো বলছে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। ব্যাংকাররা বলছেন, এখনও আমদানির ঋণপত্র খোলার বাড়তি চাপ নেই। এদিকে প্রবাসী আয় কেনায় বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোকে ডলারের দর 120 টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত ব্যাংকগুলোর। চলতি মাসের প্রথম 28 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে 207 কোটি ডলারের বেশি। গড়ে দৈনিক এসেছে 7 কোটি 40 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় 20 ভাগ বেশি। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রতি দাম পাচ্ছেন 119 টাকা, মিলছে 2.5% নগদ প্রণোদনাও। এতে খোলা বাজারে ডলার বিক্রির প্রবণতা কমেছে।
ব্যাংকের রেট আগে একটু কম ছিল, এখন একটু বাড়াইছে, তো এই জন্য ব্যাংকের দিকে সবাই করতে আছে, ধাবিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে রেট, এই রেটের সাথে কারমার্টের রেটের একটা সামঞ্জস্যতা এসে পড়ছে। এখন মনে হয় স্থিতিশীল আছে। মাঝখান দিয়ে যখন ছাত্র আন্দোলনের পরে একটু রেট উপরে উঠে গেছিল, প্রায় 125 টাকার উপর চলে গেছিল। এদিকে 20 আগস্ট বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের সর্বোচ্চ দর 117 পরিবর্তে 120 টাকা করে। ব্যাংকগুলো এখন রপ্তানি বিল ও প্রবাসী আয়ের বৈদেশিক মুদ্রা কিনছে 119 টাকার মধ্যে। ব্যাংকাররা বলছেন এখনও আমদানির বাড়তি চাপ তৈরি হয়নি। ইনভেস্টমেন্ট ডিসিশনস ইন টার্মস অফ ওপেনিং এলসিস এগুলো হয়তো আরেকটু সময় নিচ্ছে, বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যবসায়ী যারা আছেন তারাও একটু পজিটিভ চিন্তা ভাবনা করছেন। তো এখনো ওরকম বলবো যে এলসির ওরকম চাপ আমরা এখন ওরকম পাইনি। গণ অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন আর ঋণের বাড়তি সুধারের কারণে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন শিল্প কাঁচামালের ঋণপত্র নিষ্পত্তিতেও ডলারের ঘাটতি আছে অনেক ব্যাংকে। অ্যাজ এ কান্ট্রি যতক্ষণ না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেমটা রিজলভ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো যাবে না। ব্যালেন্স অফ পেমেন্ট রিজলভ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার এই মুহূর্তে আমরা যদি আমাদের ডলার বরোয়িং বাড়াতে পারি, সব বিশেষ করে সরকারের দিক থেকে, সেটা সবচেয়ে বড় কাজে দিবে। কেবল বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতেই সরকারের বকেয়া 220 কোটি ডলার। পাশাপাশি বেসরকারি খাতেও বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বকেয়া আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিকভাবে অসচ্ছল 234 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। সকালে আর্মি গলফ ক্লাব মিলনায়তনে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বৃত্তির টাকা হস্তান্তর করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় প্রাইম ব্যাংক 2007 সাল থেকে উচ্চশিক্ষা নিশ্চিতে মেধাবী কিন্তু অসচ্ছলদের বৃত্তি দিয়ে আসছে। এ পর্যন্ত 4242 জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সহায়তায় বৃত্তি দিয়েছেন, যাদের বেশিরভাগই ইতিমধ্যে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। এবারে বৃত্তিপ্রাপ্তরাও উচ্চশিক্ষা নিয়ে দেশের উন্নয়নে কাজ করবে বলে বিশ্বাস করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শেখ পরিবারের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রাশিয়ার যে প্রতিষ্ঠানের সঙ্গে এই কাজের চুক্তি, দুর্নীতির সূচকে তাদের অবস্থান আছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দুদক আইন সংশোধন জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা গ্রেপ্তারের ক্ষেত্রে তার কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধানে পরিবর্তন আনতে হবে। পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রোড ম্যাপ অনুযায়ী কাজ করলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এটা বাংলাদেশের সবচেয়ে বড়, ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। এখানে দুর্নীতির সম্ভাবনা কোন অবস্থায় নাকচ করা যায় না। আর এই কারণে নাকচ করা যায় না যে রাশিয়ান যে কোম্পানির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে, যারা এই কাজটা করছেন, তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত। নিলামে উঠতে যাচ্ছে সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 52টি বিলাসবহুল গাড়ি। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ায় শুল্ক ছাড়া গাড়িগুলো ব্যবহারের আর সুযোগ থাকল না। এ কারণেই চট্টগ্রাম বন্দরে আটকে থাকা এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়ের নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড। টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল মডেলের এসব গাড়ি আনা হয়েছে সদ্য সাবেক সংসদ সদস্যদের জন্য। 3000 থেকে 5000 সিসির অত্যাধুনিক 52টি গাড়ির শুল্কমুক্ত সুবিধায় ছাড়ের অপেক্ষায় ছিল চট্টগ্রাম বন্দরে। তবে সংসদ বিলুপ্ত হওয়ার পর এসব গাড়ির এখন কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধায় খালাস করা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারক প্রতিষ্ঠান যথাযথ শুল্ক পরিশোধ করলে গাড়ি খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে, না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য একটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি। তো এক্ষেত্রে সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে, এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। একটা সার্টেন টাইম পর্যন্ত পণ্যটা খালাস না করলে বা বিল অফ মেডিং সাবমিট না করলে আমরা আমদানিকারকে একটা নোটিফিকেশন সেন্ড করি। একবার বা দুইবার হচ্ছে মিনিমাম, তাকে 2বার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি আর কি। বিলাসবহুল এসব গাড়ি ছাড় করাতে 810% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি গাড়ির দাম উঠবে 6 থেকে 8 কোটি টাকা। তাই প্রচলিত শুল্ক হারে এসব গাড়ি খালাসের উদ্যোগ যথাযথ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন,
এটা তো ডিজেল, ওটা জাপান থেকে নিয়ে আসলে আরও কমে পাবেন। তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয় না। এটা ডিউটি ফ্রি থেকে সম্ভব, ডিউটি দিয়ে এটা কস্টিং হয় না। গাড়িগুলোর আমদানিকারকদের তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আরাফাত, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ৬ উপজেলার ২৫০০-এর বেশি ডেইরি ও পোল্ট্রি খামারি। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সব হারিয়ে নিঃস্ব এসব খামারি ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তায়। সদর উপজেলা সনুয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে ২ বছর আগে দেশে ফিরে নিজের সঞ্চয় ও ব্যাংক থেকে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। আকস্মিক বন্যায় গত ২৩ আগস্ট তলিয়ে যায় সে খামার। প্রথমে খুব ছোট আকারে করছিলাম, তখন পরে দেখতেছি না এটা ব্যবসাটা ঠিক আছে, আমি উদ্যোক্তা হিসেবে এটা আরো বাড়াতে চাইছিলাম। আমি বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে। শুধু আব্দুল কুদ্দুসের খামার নয়, বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছে ফেনীর ৬ উপজেলার ২৫০০ গবাদি পশু ও হাঁস মুরগির খামার। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় ৬৪,০০০-এর বেশি গবাদি পশু ও ২৩ লাখের বেশি হাঁস মুরগি মারা গেছে। ৪০,০০০ সোনালী সব শেষ, তারপরে লেয়ার আছে ১২,০০০, এগুলো শেষ। তারপরে আমাদের এই গোডাউনে ৫০০ বস্তার উপরে খাদ্য ছিল, এগুলো শেষ। ওই পাশে আমার আরেকটা খামার ছিল সোনালীর, এখানে আপনার ৫,০০০ মোরগ ছিল। ওইগুলো মানে ওই দিনে একই সাথে সম্পূর্ণ সবকিছু একই সাথে একই দিন চলে গেছে। কোন রকম ভাবে গরুগুলো যান বাঁচায় নিয়ে আমরা আশ্রয় নিয়েছি ছাদে, ঘরের ছাদে। ওইখানেও গরুর ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই। এবারে বন্যায় ফেনীতে প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খামারিদের সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণের আশ্বাস সরকারের। আমরা খামারিদের মাঝে যাচ্ছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে। পোল্ট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।